ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এরপর সাইবার কমান্ড ইউনিট 8200 এবং ইসরায়েলের যেই এয়ারফোর্স আছে তারা এই হামলাটা সম্পর্কে আগে থেকেই জানত। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ দাবি করেছেন যে ইরানের গোয়েন্দা সংস্থার যেই ইউনিটটা ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে তার প্রধানই মোসাদের এজেন্ট। তাহলে কি ইরানের স্ট্র্যাটেজিতেই ভুল রয়েছে? এখানে কিন্তু তাহলে আরেকটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে যে ইরানের নেতারা কি এখন একে অপরকে বিশ্বাস করতে পারছেন না? ইসরায়েল এবং ইরানের মধ্যে তীব্র উত্তেজনার আকার ধারণ করে গত 1 অক্টোবর, যখন ইরান ইসরায়েলের উপর প্রায় 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নিজেদের সেলফ ডিফেন্স এবং ইরান ব্যাক মিলিটারি গ্রুপের নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরান তাদের বিরুদ্ধে এই হামলাটি চালায়। যদিও ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ডেভিড স্লিং এবং মার্কিন নৌবাহিনীর ইন্টারসেপ্টরসের সহায়তায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করতে বা প্রতিহত করা সম্ভব হয়েছে। এখন একটা প্রশ্ন আসে যে তাহলে কি ইরানের স্ট্র্যাটেজিতেই ভুল রয়েছে? হামলাটি নিয়মিত ইরানি সামরিক বাহিনী নয়, বরং ইরানের রেভলিউশনারি এয়ারফোর্স গার্ড পরিচালনা করেছিল এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হামলার কিছুক্ষণ আগে এই ব্যাপারে অবগত হন। তাহলে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে যে ইরানিয়ান যে রেজিমটা এখন আছে তারা কি নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়েছে? ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এরপর সাইবার কমান্ড ইউনিট 8200 এবং ইসরায়েলের যেই এয়ারফোর্স আছে তারা এই হামলাটা সম্পর্কে আগে থেকেই জানত, যার ফলে ইসরায়েল খুব সহজেই এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে পেরেছে বা প্রতিহত করতে পেরেছে। তার মানে এই নয় যে একেবারে ইসরায়েলের পুরো ক্ষয়ক্ষতি হয় নাই, ডেফিনেটলি একটু তো ক্ষতি হয়েছে। তাছাড়া সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ দাবি করেছেন যে ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিটটা ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে তার প্রধানই মোসাদের এজেন্ট। এখানে কিন্তু তাহলে আরেকটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে যে ইরানের নেতারা কি এখন একে অপরকে বিশ্বাস করতে পারছেন না? এদিকে ইসরায়েল এমন একটা পরিস্থিতিতে আছে যে তারা ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ফুল স্কেল ওয়ারেও জড়াতে পারছে না, আবার ইরানকে একদম ছেড়েও দিতে পারছে না। এদিকে ইরান কিন্তু অলরেডি হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে কোনোরকম হামলা চালায় তাহলে ইসরায়েলকে আরো কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। মজার ব্যাপার হচ্ছে এদিকে ইউএসএ এবং ইউকে এইটা ভাবে উদ্বিগ্ন যে ইরান হয়তো রাশিয়ার সাথে তথ্য এবং প্রযুক্তি শেয়ার করছে, যেটা কাজে লাগিয়ে ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি যেতে পারে এবং বিনিময়ে ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য সহায়তা করতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। গেমটা কিন্তু এখানেই শেষ হলে পারত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখনই ইউএসএ নির্বাচন হয় মিডল ইস্টে একটা অস্থিতিশীল পরিস্থিতি দেখা যায়, সেটা হোক ওবামা প্রশাসনের সময় কিংবা ট্রাম্পের সময় অথবা বাইডেনের সময়। তারা লিবারালাইজেশন এবং টেররিস্ট দমন করার কথা বলে প্রতিবারই নিজেদের যে ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেটা গেইন করে নেয়। ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত ইরাক রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি বলেছেন যে ওয়াশিংটন যদি ইরান আক্রমণে ইসরায়েলকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তবে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকেও টার্গেটে পরিণত করা হবে। আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? মিডল ইস্টের পুরো রাজনীতিটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার যদি আমরা এটাকে বুঝতে পারি এবং ফিল করতে পারি। বিশ্বের শান্তি নেমে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনার সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।